হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি অ্যান্ড দ্য ওয়ে অফ সলিউশন। আজকের সেশনটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা তোমরা এবছর ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের বিভিন্ন পদের পরীক্ষায় বসতে চলেছো। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের বিভিন্ন পোস্টের রিলেটেড যে সিলেবাস, তার একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট গ্রামীণ জীবন এবং পল্লী উন্নয়ন, সেই গ্রামীণ জীবন এবং পল্লী উন্নয়ন থেকে একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা আপকামিং পঞ্চায়েতের পরীক্ষায় এই টপিকটা থেকে দেখতে চলেছো। তো তাহলে স্যার দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি কয় স্তরীয়? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি কয় স্তরীয়? আচ্ছা স্যার, ভারতের পঞ্চায়েতি রাজ যেটা আমাদের বেঙ্গলে অ্যাডপ্ট করা হচ্ছে কবে? 1973 সাল নাগাদ, তাই না? 1973 সাল নাগাদ। যেটা আমরা মূলত তিনটে স্তরকে দেখতে পাই, যার মধ্যে একদম বেসিক বা নিম্ন স্তর যেটা, বা একদম প্রধান নিম্ন স্তর যেটা, সেটাকে আমরা বলি স্যার গ্রাম পঞ্চায়েত। সেটা হলো কোনটা? সেটা হলো গিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের ঠিক পরবর্তী অংশটাকে যেটা আমরা দেখব, সেটা হচ্ছে গিয়ে পঞ্চায়েত সমিতি। সেটা হলো পঞ্চায়েত সমিতি। আর পঞ্চায়েত সমিতির যে পরবর্তী অংশটা দৃশ্যমান এবং যেটা জেলা স্তরের জন্য প্রযোজ্য, সেটাকে বলা হয় আমাদের জেলা পরিষদ। সেটাই হলো গিয়ে স্যার আমাদের কি? জেলা পরিষদ। জেলা পরিষদ। তো তার মানে পঞ্চায়েতি রাজ ইন্ট্রোডাকশন হলো আমাদের 1973 সাল, এবং এর তিনটে স্তর আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। স্যার এটা হচ্ছে গিয়ে গ্রাম লেভেলে, ঠিক আছে? এটা হলো আমাদের ব্লক লেভেলে, আর এটাই হলো আমার প্রধানত ডিস্ট্রিক্ট অথবা জেলা লেভেলের জন্য। তাহলে তিনটে স্তর, গ্রাম রেগুলেশনের তিনটে স্তর আমরা এখানে দেখলাম। তার মানে সঠিক উত্তরটা স্যার কি হবে? অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, ত্রিস্তরীয় জায়গাটা। ওকে, চলেন স্যার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে আমরা আসছি। নেক্সট প্রশ্নটা কি বলছে একবার দেখে নি। দ্যাট মিন্স ত্রিস্তরীয়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়েছিল? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়েছিল? 47, 53, 73 নাকি 93? সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার সি হবে আমার এখানে রাইট অ্যান্সার। 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাস হয়েছিল। তো দেখিনি আমরা সঠিক উত্তর 1973 সাল, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলেন স্যার পরেরটা যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3। গ্রাম পঞ্চায়েতের প্রধান কার দ্বারা নির্বাচিত হন? গ্রাম পঞ্চায়েতের প্রধান কার দ্বারা নির্বাচিত হন? গ্রাম পঞ্চায়েতের হেডকে বলা হয় প্রধান, তাই না? পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় সভাপতি, আর জেলা পরিষদের যিনি সব প্রধান হন বা হেড হন, তাকে বলা হয় আমাদের সভাধিপতি, তাই না? তো এবারে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যে হেড, যাকে আমরা প্রধান বলে চলি, এবং তার পরের পদটার নাম হচ্ছে কি উপপ্রধান। তো বলা হচ্ছে যে এই প্রধান কার দ্বারা নির্বাচিত হন? বিডিওর দ্বারা, গ্রাম সভার সদস্যদের দ্বারা, গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের দ্বারা, নাকি মহকুমা শাসকদের দ্বারা? এবারে মাথায় রাখবে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন আমার হয়ে গেল। এবারে সেই পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্য, তাদের মধ্যে থেকেই কোনো একজনকে বেছে নেওয়া হবে উপযুক্ত পদে, দ্যাট মিন্স প্রধানের পদে। তো তার মানে স্যার বিডিও হবে না, গ্রাম সভার সদস্যও হবে না। সঠিক উত্তরটা দেখিনি, অপশন নাম্বার সি, গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের দ্বারা তিনি কিন্তু আমার নির্বাচিত হয়ে থাকবেন। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 4 দেখে নাও, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার শুধু পঞ্চায়েতের জন্য ইম্পর্টেন্ট নয়, অন্যান্য চাকরির পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটাকে আমরা দেখে থাকি। বলছে মনরেগা প্রকল্পে গ্রামীণ পরিবার পিছু বছরে ন্যূনতম কত দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়? মনরেগা প্রকল্পে গ্রামীণ পরিবার পিছু বছরে ন্যূনতম কত দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়? 50 দিন, 100 দিন, 150 দিন, নাকি 200 দিন? স্যার মনরেগা অর্থাৎ এটার পুরো কথাটা কি, এটাও কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষায় জানতে চায়, তাই না? তো কি বলা হচ্ছে? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, তারপর একটা হচ্ছে কি আমাদের গ্যারান্টি অ্যাক্ট, যেটা মূলত হচ্ছে কি 2005 সালে আনত করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে গ্রামে যারা অদক্ষ শ্রমিক, সেই অদক্ষ শ্রমিকদের বছরে 100 দিনের মজুরি ভিত্তিক একটা কাজের আইন যেটাকে আমরা বলি, তাই না? তো এটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, 100 দিন। ওকে, মনরেগা। মনরেগার পুরো কথাটাও লিখে নিতে পারো তোমরা। মহাত্মা গান্ধী
ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই আমরা তাহলে। নেক্সট বলছে পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? আমি এইমাত্র আলোচনা করলাম যে গ্রাম পঞ্চায়েতের হেডকে বলা হয় প্রধান, পঞ্চায়েত সমিতির হেডকে বলা হবে কি সভাপতি, আর জেলা পরিষদের হেডকে বলা হবে সভাধিপতি। তো তাহলে স্যার কি বলেছে? প্রথমটা বলেনি, শেষেরটা বলেনি, মাঝেরটা বলেছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির প্রধান যিনি, তিনি হলেন সভাপতি। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে স্যার, চলেন পরেরটায়। কোশ্চেন নাম্বার 6, গ্রাম সভা বছরে অন্তত কতবার আবশ্যিকভাবে অনুষ্ঠিত হতে হয়? অর্থাৎ এই সভাতে গ্রামের লোকেরা দেখেন যে পঞ্চায়েতের কাজকর্ম ঠিক কতটা এগিয়েছে বা কতটা পিছিয়ে আছে বা তার আপডেটটা কি। তো তার জন্য এই গ্রাম সভা অনুষ্ঠিত হয়, ন্যূনতম বছরে দুবার কিন্তু সেটাকে অনুষ্ঠিত আমাদের করতেই হয়, তাই না? তো বলেছে গ্রাম সভা বছরে অন্তত কতবার? অন্তত দুবার হবে এখানে আমাদের সঠিক উত্তর। স্যার একটা হয়ে থাকে আমাদের মে মাসে, আরেকটা হয়ে থাকে আমাদের নভেম্বর মাসে, মে মাস এবং নভেম্বর মাস। ওকে স্যার, ডান। তাহলে কোশ্চেন নাম্বার 6 আমাদের কমপ্লিট। ওকে, 7-8টায় আসছি। জেলা পরিষদের প্রকৃত নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে কাজ করেন? জেলা পরিষদের প্রধান প্রকৃত নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে কাজ করেন? সভাপতি, সভাধিপতি, জেলা শাসক নাকি মহকুমা শাসক, তাই না? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাকি সাব ডিভিশনাল অফিসার। দেখবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে এটাকেই বলা হয় এসডিএম, দ্যাট মিন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। তো যাই হোক না কেন, তো বলে থাকো এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেন কে। তো এটা মাথায় রাখবে, জেলা পরিষদ, জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করবেন আমাদের ডিএম বা জেলা শাসক। কারণ সভাধিপতি হলেন নির্বাচিত একজন প্রধান, বাট ম্যাজিস্ট্রেট যিনি, তিনি হচ্ছেন গিয়ে সরকারের অফিসার লেভেলের লোক তিনি। তো তিনি বেসিক্যালি এক্সিকিউটিভ অফিসার হিসেবে কিন্তু ভূমিকাটাকে আমরা পালন করে থাকবেন। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি। 8-টা যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 8-এ যাই আমরা। কোশ্চেন নাম্বার 8-এ যাওয়া যাক। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? পঞ্চায়েত নির্বাচন পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? বলো। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? পয়েন্ট টু বি নোটেড এভরিওয়ান। আচ্ছা, তো এখানে স্যার পঞ্চায়েত নির্বাচন আর তার সাথে সাথে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা পুরসভা নির্বাচন, এই দুটো লোকাল বডি রিপ্রেজেন্টেশনে নির্বাচনটাকে পালন করার দায়িত্ব বা কারা রেগুলেট করে? আমাদের স্টেট নির্বাচন কমিশন, মানে যেটাকে আমরা বলি স্যার রাজ্য নির্বাচন কমিশন। অপশন নাম্বার বি। উল্টো দিকে স্যার বিধানসভা, রাজ্যসভা এ জাতীয় যে ভোটিং বা নির্বাচনগুলো হয় আমাদের দেশে, সেগুলোকে পরিচালনার দায়িত্ব হলো কি ভারতীয় নির্বাচন কমিশন। আর লোকাল বডিগুলোর দায়িত্ব পালন করে কি ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা আজ্ঞাপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনটা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর দেখে নেব আমরা। অপশন নাম্বার বি হলো আমাদের রাইট অ্যান্সার। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা SJSY বর্তমানে কি নামে পুনর্গঠিত হয়েছে? স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা বর্তমানে কি নামে পুনর্গঠিত হয়েছে? SJSY, NRLM, PMGSY, IAY নাকি DDUGKY? আচ্ছা স্যার, পুরো নামগুলো আমরা এখানে নাই পড়লাম। ঠিক আছে, তো তাহলে এটার নাম হয়েছে আমাদের NRLM। অপশন নাম্বার এ, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন।
ঠিক আছে, তো এই দায়িত্বটা পালন করে কি, মানে এইটার নাম পরিবর্তন করে কি হয়েছে, NRLM কিন্তু আমার হয়ে গিয়েছে। ঠিক আছে স্যার, চলো কোশ্চেন নাম্বার 10 যাওয়া যাক। পঞ্চায়েতের যে কোনো স্তরে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয়? মানে গ্রাম পঞ্চায়েত নিয়ে নাও বা পঞ্চায়েত সমিতি নিয়ে নাও বা জেলা পরিষদ নিয়ে নাও, এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা স্তরে প্রার্থী হতে গেলে আমার ন্যূনতম বয়সটা কত হতে হয়? 18 বছর, 21 বছর, 25 বছর নাকি 30 বছর? Which of the following is your correct answer? চলো, তো আমাদের দেশে ভোটদানের ন্যূনতম বয়স 18 হলেও প্রার্থী হতে গেলে তোমাকে কিন্তু এখানে 21 বছর বয়স হতেই হবে। তার মানে সঠিক উত্তরটা দেখে নিই, অপশন নাম্বার বি, 21 ইয়ার, 21 ইয়ার। পরেরটা যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 11। গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রশাসনিক প্রধান কে? গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রশাসনিক প্রধান কে? প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সচিব নাকি নির্মাণ সহায়ক? বলা হয়েছে স্যার সরকারি প্রশাসনিক প্রধান। প্রশাসনের যিনি প্রধান হবেন, নির্বাচিত প্রধান নন। নির্বাচিত প্রধান তো 5 বছরের জন্য হবেন তিনি, সেটা বোঝা গেল, বাট প্রশাসনিক প্রধানের দায়িত্বটা কে পালন করেন একটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে? তো তার মানে এই দুটো নির্বাচিত হবে না, সি আর ডি এর মধ্যে কোনো একটা হবে। পঞ্চায়েত সচিব নাকি নির্মাণ সহায়ক? নির্মাণ সহায়ক পসিবিলিটি নেই, তার মানে পঞ্চায়েত সচিব বা পঞ্চায়েত সেক্রেটারি যাকে আমরা বলে চলি। দ্যাট মিন্স অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রশাসনিক প্রধানকে বলা হবে কি? পঞ্চায়েত সচিব বা পঞ্চায়েত সেক্রেটারি। ঠিক আছে, আচ্ছা এটা বলো, কোন কমিটি ভারতে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ করেছিল? কোন কমিটি ভারতে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ করেছিল? অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, সরকারি কমিশন নাকি LM সিংভি কমিটি? বলো, এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাটাকে আমরা এখানে দেখলাম, এটাকে সর্বপ্রথম আমাদের সামনে আনলেন কে? ঠিক আছে, তো এটা আমরা দেখে নিই, সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে, বলবন্ত রায় মেহতা কমিটি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 13। গ্রামের রাস্তাঘাট ও রাস্তার আলোর রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব কার? গ্রামের রাস্তাঘাট এবং রাস্তার আলোর রক্ষণাবেক্ষণের মূল দায়িত্বটা কার? PWD অর্থাৎ রাজ্য সরকারের পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি নাকি জেলা পরিষদের? গ্রামের রাস্তাঘাট এছাড়াও গ্রামের যে আলোগুলোকে আমরা দেখে থাকি তার রক্ষণাবেক্ষণের মূল দায়িত্বটা এখানে কার হাতে দেখতে পাওয়া যায়? বলো। ওকে, তো সঠিক উত্তরটা আমরা দেখিনি, এটা হবে আমাদের গ্রাম পঞ্চায়েত, অপশন নাম্বার বি। ওকে, বাধ্যতামূলক কাজ, মানে গ্রাম পঞ্চায়েতের যে কাজগুলো করা বাধ্যতামূলক বা অব্লিগেটরি ফাংশন, তার মধ্যে একটা হলো কি রাস্তাঘাট এবং রাস্তার বিভিন্ন আলো, এগুলোকে আমাদের রক্ষণাবেক্ষণ করে চলা। ঠিক আছে স্যার, চলেন কোশ্চেন নাম্বার 14। সামাজিক বনসৃজন মানে সোশ্যাল ফরেস্ট্রি নিচের কোনটির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত? সামাজিক বনসৃজন বা সোশ্যাল ফরেস্ট্রি নিচের কোনটির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত? শিল্পায়ন, পরিবেশ সংরক্ষণ ও পল্লী উন্নয়ন, শহুরে রাস্তার উন্নয়ন নাকি শুধুমাত্র বাণিজ্যিক চাষ? বলে ফেলো, সামাজিক বনসৃজন বা সোশ্যাল ফরেস্ট্রি নিচের কোনটির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত? শিল্পায়ন, পরিবেশ সংরক্ষণ ও পল্লী উন্নয়ন, শহুরে রাস্তার উন্নয়ন নাকি শুধুমাত্র বাণিজ্যিক চাষ? কোনটা হবে এক্ষেত্রে আমার সঠিক উত্তর একবার একটু জানাও। বি ফার্স্ট এভরিওয়ান, সকলে। তো দেখিনি আমরা স্যার, এটা হচ্ছে গিয়ে পরিবেশ সংরক্ষণ এবং পল্লী উন্নয়ন। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে কি আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, 15 নম্বরের প্রশ্নে আসছি। স্বনির্ভর গোষ্ঠী বা SHG এর পুরো নামটা কি?
এই SHG যাকে আমরা বাংলায় বলি হলো কি স্বনির্ভর গোষ্ঠী, তো স্বনির্ভর গোষ্ঠী বা SHG এর পুরো নামটা কি? সোশ্যাল হেলথ গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, স্মল হেলথ গ্রুপ নাকি স্টেট হেলথ গ্রুপ? বলো SHG এর পুরো কথাটা কি বা স্বনির্ভর গোষ্ঠী? এটার অর্থটা মূলত কিছুই নয়, গ্রামীণ মহিলারা তাদের ছোট ছোট সঞ্চয় বা অল্প কিছু পরিমাণ ব্যাংকের থেকে ঋণ নিয়ে 10-20 জন মহিলা মিলে একটা ছোট্ট ব্যবসা বা কুটির শিল্প গড়ে তোলা, যেখান থেকে তাদের একটা ভবিষ্যতে আয়ের উৎস জেনারেট হয়। ঠিক আছে, তো এটাকেই আমরা বলি হচ্ছে কি স্বনির্ভর গোষ্ঠী বা SHG। তো এটার পুরো নামটা কি স্যার? পুরো নামটা হলো কি আমাদের অপশন নাম্বার বি, সেলফ হেল্প গ্রুপ। অপশন নাম্বার বি হবে এটার রাইট অ্যান্সার, সেলফ হেল্প গ্রুপের জায়গাটা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেকের কাছে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এবং এছাড়াও আমাদের অফিসে অজস্রবার কল আসছে যে স্যার গ্রাম পঞ্চায়েত নিয়ে কিছু করুন বা গ্রাম পঞ্চায়েতের কোনো ব্যাচেস আসছে কিনা আপনাদের তরফ থেকে। তো অলরেডি আমরা TWS একাডেমির পক্ষ থেকে লঞ্চ করা হয়ে গিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ব্যাচ, যেখানে তোমরা পঞ্চায়েতের প্রত্যেকটা পোস্টের জন্য যে সিলেবাস আমার রয়েছে সেই অল সিলেবাস কভার করানো হবে কিন্তু সম্পূর্ণ একটি মাত্র ব্যাচের মধ্যেই। অর্থাৎ স্যার নির্মাণ সহায়তার জন্য কি আলাদা ব্যাচ আমার রয়েছে? না। সচিবের জন্য আলাদা ব্যাচ রয়েছে? না। অল ওভার প্রত্যেকটা পোস্টের জন্য ঠিক আমার যতগুলো সিলেবাস বা সাবজেক্ট পড়তে হবে সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই ব্যাচটা। ঠিক আছে, যেখানে আমরা জিকেটাকে পাচ্ছি, অঙ্কটাকে পাবো, বাংলা পাবো, ইংলিশটাকেও কিন্তু পেয়ে যাবো স্যার। এবং জিকের মধ্যে আলাদা করে স্পেশালাইজেশন আমাদের করানো থাকবে এই গ্রামীণ জীবন এবং পল্লী উন্নয়নের ব্যাপারটা নিয়ে, যারই কিছু প্র্যাকটিস সেট আমরা সলভ করছি ইউটিউবে ফ্রি ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা এই সাবজেক্ট গুলোর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফাউন্ডেশন থিওরি ক্লাস পাবে এই ব্যাচে। প্লাস প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউজ যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় আসতে চলেছে পঞ্চায়েতের পরীক্ষায়, তারও কিন্তু ডিটেলস আমাদের করানো হবে ব্যাচের মধ্যে এবং ক্লাসের মধ্যে। সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ। ওকে, অর্থাৎ তোমার যদি কোনো জায়গায় স্যার এই অঙ্কটা আমি রেকর্ড দেখলাম, রেকর্ডেড ব্যাচ নিলে কি হয়, অঙ্কটা তো স্যার আপনি করিয়ে দিলেন কিন্তু তারপরে আমি অঙ্কটা বুঝতে পারলাম না, কাকে বলবো? বলার তো কেউ নেই। তো তার জন্য সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ। ব্যাচের মধ্যে তুমি লাইভে যেই ফ্যাকাল্টি তোমাকে যেই ক্লাসেস নিচ্ছেন সেই ক্লাস রিলেটেড যে কোনো কোয়েরি তুমি ফ্যাকাল্টিকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে নাও, সেটা ইংলিশ থেকে হোক, চাই অঙ্ক থেকে হোক, চাই জিকে থেকে হোক বা চাই বাংলা থেকে হোক না কেন। ঠিক আছে, তো সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ। এবার অনেকের মনে হতে পারে স্যার আমি সেই পার্টিকুলার ক্লাস টাইমে তো লাইভটা হয়তো করতে পারছি না, তাহলে কি করব? তাহলে সেই লাইভের রেকর্ডেড ভার্সনটাও দেওয়া থাকবে তোমার ব্যাচের মধ্যে। যে লাইভ ক্লাসটা হলো তার রেকর্ডেড ভার্সনটাকেও তুমি আনলিমিটেড টাইম অ্যাক্সেস করতে পারছো। তার সাথে প্রত্যেকটা ক্লাসের PDF, আনলিমিটেড মক টেস্ট সবকিছুই কিন্তু এই ব্যাচটার মধ্যে আমাদের ইনক্লুড রয়েছে। ভ্যালিডিটি কত স্যার? ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 12 মাস। 12 মাসের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ এবং সম্পূর্ণ ব্যাচটাকে কিন্তু আমাদের 3 মাসের মধ্যে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। ওকে, লাইভ প্লাস রেকর্ডেড ভার্সন পাবে, থিওরি প্লাস এমসিকিউজ পেয়ে যাবে, তার সাথে তোমরা PDF ও পেয়ে যাবে। ক্লাসেস কিন্তু অলরেডি আমাদের জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে, তাই দেরি না করে, আর অল্প কিছুদিন টাইম আছে, তোমরা স্পেশাল ডিসকাউন্ট অ্যাপ্লাই করে কিন্তু ব্যাচটাকে এখনই পারচেজ করে নাও, কারণ যত দেরি করবে তত বেশি ব্যাচের দামটারও বাড়তে থাকবে, মানে ডিসকাউন্টের অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া হবে ধীরে ধীরে। তো আর দেরি না করে এখনই পারচেজ করে নাও তোমরা ব্যাচটাকে। অলরেডি ব্যাচটা কিন্তু আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে লাইভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইটুকুনো ডিটেলস বলা ছিল। আর যদি কোনো অ্যাপ রিলেটেড প্রবলেম থাকে বা ব্যাচ রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার প্রত্যেকে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাচ্ছি। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কে দায়িত্ব পালন করেন? পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কে দায়িত্ব পালন করেন? চলো, তো বলছে কার্যনির্বাহী আধিকারিক মানে সেখানে ডিসিশন গুলো নিচ্ছেন হলো গিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এবং সভাপতি।
বাট সেই ডিসিশনে একটা সরকারি ছাপ লাগানো বা সরকারি অনুমোদন দেওয়া বা সরকারের তরফ থেকে সেই ডিসিশনটাকে মান্যতা দেওয়া হবে নাকি, এসব দায়িত্ব পালনের কাজটাকে করে থাকেন আমাদের বিডিও সাহেব, অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিক। অপশন নাম্বার সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ যেখানেই থাকবে সেখানে সরকারি পদে থাকা ব্যক্তিরা আসবেন। তিনি ডিএম হতে পারেন, বিডিও হতে পারেন, এসডিএম হতে পারেন, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল এবারে সকলের? চলো স্যার, গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নতির জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY কত সালে শুরু হয়? গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নতির জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY কত সালে শুরু হয়? 1995, 2000, 2005 নাকি 2010? সঠিক উত্তর অপশন নাম্বার বি, 2002। এটার মূল উদ্দেশ্যটা কি ছিল বলতো? মানে গ্রামীণ রাস্তাগুলোকে সরাসরি একটা বড় রাস্তা বা মূল রাস্তার মধ্যে যুক্ত করা বা সাথে যুক্ত করা, যাতে ট্রান্সপোর্ট সিস্টেম গ্রামের ক্ষেত্রে আরো উন্নততর হয়ে যায়। তো তার জন্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2000 সালে গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নতির জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাটাকে আমার শুরু করেছিলেন। ঠিক আছে, 18টা চলে আসছি। পঞ্চায়েতগুলোর আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য রাজ্য অর্থ কমিশন গঠন করেন কে? রাজ্য অর্থ কমিশন গঠন করেন কে? বাহ, খুব ভালো একটি প্রশ্ন দিয়েছে এখানে। ঠিক আছে, তো আর্টিকেল নাম্বার 243 তার সাব ডিভিশন আই, তো সেই অনুযায়ী আমাদের রাজ্যপাল বর্তমানে হচ্ছেন গিয়ে এন রবি। তো রাজ্যপাল মহাশয় তিনি কি করেন? রাজ্য অর্থ কমিশনটাকে গঠন করেন প্রত্যেক 5 বছর অন্তর পঞ্চায়েতগুলোর আর্থিক অবস্থাটাকে পর্যালোচনা করার জন্য। কোশ্চেন নাম্বার 19-এ আমরা চলে আসছি। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? 33%, 33%, ওকে, তার সাথে হলো গিয়ে 8%, 50% নাকি 25%? আমার এক্সাক্ট সালটা ঠিক মনে পড়ছে না, কিন্তু লেটেস্ট নিউজ অনুযায়ী, লেটেস্ট সাল অনুযায়ী লাস্ট 1 বা 2টো পঞ্চায়েত নির্বাচনে কিন্তু 33 থেকে বাড়িয়ে সেটাকে 50 করা হয়েছে মহিলা আসন সংরক্ষণটা। ঠিক আছে, তো মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? অপশন নাম্বার সিটা করে নাও এক্ষেত্রে রাইট অ্যান্সার। বর্তমানে হচ্ছে কি 50, আর আগে ছিল হচ্ছে কি 33%। গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয়ের উৎস নিচের কোনটি নয়? গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয়ের উৎস নিচের কোনটি নয়? ঠিক আছে, খুব ইজি একটা প্রশ্ন দিয়েছে, এগুলো না পড়লেও বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করলেও অ্যান্সারটা করতে পারবো স্যার আমরা। বলছে জমি ও বাড়ির উপর স্থানীয় কর, হাটে বাজারের লাইসেন্স ফি, কেন্দ্রীয় সরকারের গৃহীত আয়কর বা ইনকাম ট্যাক্স, আর খেয়াঘাট বা মেলার জলকর। ওরে অনেক কিছুই তো নেয়, বাট এই কেন্দ্রীয় সরকারের যে ইনকাম ট্যাক্সটা হয় এটা তো কেন্দ্রীয় সরকারই পায়, তাই না? তো এটা তো গ্রাম থেকে নেওয়ার কোনো ব্যাপার নয়, তার মানে অপশন নাম্বার সি হবে। এবারে গ্রাম পঞ্চায়েত ইচ্ছে করলে অনেক কিছুর উপরই কর বসিয়ে দেয়, তো তার মানে বাদ বাকিগুলো গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎসটা। চলো 21, কিশোরী মেয়েদের ক্ষমতায়ন ও বাল্য বিয়ে রোধে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? কিশোরী মেয়েদের ক্ষমতায়ন ও বাল্য বিয়ে রোধে রাজ্যে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? রাজ্যে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? বলো। তাহলে এটা সঠিক উত্তর আমরা দেখে নিই। সঠিক উত্তর হলো গিয়ে 2013 সালে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম সংসদ বলতে কি বোঝায়? গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী ক্ষেত্রের মানে ওয়ার্ড, যাদেরকে আমরা যারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকি যারা ওয়ার্ড বলি, তো বলা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত তো সেরকম ওয়ার্ড হয়, তো গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী ক্ষেত্রে বা ওয়ার্ডের ভোটারদের নিয়ে গঠিত সংস্থা। সমগ্র গ্রাম পঞ্চায়েত এলাকা
পঞ্চায়েত সমিতি নাকি জেলা পরিষদ? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম সংসদ বলতে কি বোঝায়? তাহলে সঠিক উত্তরটা দেখে নেব স্যার, অপশন নাম্বার এ, গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী ক্ষেত্রের ভোটারদের নিয়ে গঠিত সংস্থা। কোশ্চেন নাম্বার 23 তে আমরা আসব। গ্রামীণ অর্থনীতি ও কৃষির উন্নয়নে অর্থায়নের শীর্ষস্থানীয় ব্যাংক নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত? পাতি বাংলায় স্যার নাবার্ড আবার কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা জানতে হবে। বলো স্যার বলো, কোনটা হবে? 1972 হবে, 1982 হবে, 1992 হবে, নাকি 2002 হবে? ওকে, নাবার্ড, নাবার্ড মানে হলো স্যার ন্যাশনাল ব্যাংক। নাবার্ডের পুরো কথাটা হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার and rural development, agriculture and rural development, ঠিক আছে। নাবার্ড 12 জুলাই প্রতিষ্ঠা লাভ করেছিল 1982 সালের 12 জুলাই, অপশন নাম্বার বি, 1982 সালের 12 জুলাই কিন্তু এটা প্রতিষ্ঠা লাভ আমার করেছিল। ওকে স্যার, চলেন কোশ্চেন নাম্বার 24, গ্রামীণ স্বাস্থ্যবিধির ক্ষেত্রে ওডিএফ বা ওপেন ডেফেকেশন ফ্রি গ্রাম বলতে কি বোঝায়? বলো। ফিজিক্যাল ম্যাটার মানে যেটাকে আমরা মল জাতীয় পদার্থ বা মূত্র জাতীয় পদার্থ যেটাকে আমরা বলি বা ফিজিক্যাল ম্যাটার বলি, সেগুলো যাতে খোলা জায়গায় কেউ মানে আর কি না করে থাকে আর কি, সেটা বোঝাচ্ছে এখানে, তাই না? তো বলা হচ্ছে নির্মল বা উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত গ্রাম, এটা হবে আমার সঠিক উত্তর, অপশন নাম্বার এ। তো এটাকেই আমরা কি বলি? গ্রামীণ স্বাস্থ্যবিধির ক্ষেত্রে ওডিএফ কিন্তু বলে চলি এটাকে আমরা। ওকে স্যার, কোশ্চেন নাম্বার 25 বলো, গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বেতনের সিংহভাগ অর্থ আসে কোথা থেকে? গ্রাম পঞ্চায়েত কর্মীদের বেতনের সিংহভাগ অর্থ কোথা থেকে আসে? গ্রাম পঞ্চায়েত কর্মীদের বেতনের সিংহভাগ অর্থ কোথা থেকে আসে? ওকে, তো তাহলে এটা হলো গ্রাম পঞ্চায়েতের নিজস্ব কর থেকে? পসিবল নয়, কারণ সেখানে পঞ্চায়েত সমিতি থাকে বা জেলা পরিষদেরও ব্যাপার থাকে। তার মানে সঠিক উত্তরটা দেখে নাও, রাজ্য সরকারের অনুদান থেকে, অপশন নাম্বার বি। 26 এ আমরা আসছি, গ্রামীণ ও শহরের গৃহহীন গরিব মানুষদের পাকা আবাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব প্রকল্প কোনটি? গ্রামীণ ও শহরের গৃহহীন গরিব মানুষদের পাকা আবাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব প্রকল্প কোনটি? তো এটা ছিল আমাদের গীতাঞ্জলি বা বাংলার বাড়ি, এটা দেখে সহজেই আমরা বুঝতে পারছি, কারণ সবুজ সাথী তো হলো গিয়ে সাইকেল, তাই না? তাহলে অপশন নাম্বার এ হবে এটার রাইট অ্যান্সার। 27 এ যাচ্ছি, পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি ও ভূমি সংস্কারের ইতিহাসে অপারেশন বর্গা আন্দোলনটি মূলত কি ছিল? পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি ও ভূমি সংস্কারের ইতিহাসে অপারেশন বর্গা আন্দোলনটি মূলত কি ছিল? পুকুর খনন প্রকল্প, বর্গা বা ভাগ চাষীদের নাম নথিভুক্তকরণ এবং অধিকার রক্ষা, যৌথ খামার ব্যবস্থা, নাকি পতিত জমি বন্টন? স্যার কোনটা হবে আমার সঠিক উত্তর যদি একটু বলে দেন দেখি। তাহলে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি ও ভূমি সংস্কারের ইতিহাসে অপারেশন বর্গা আন্দোলনটি মূলত কি ছিল? তো তার মানে যারা বর্গা চাষী বা ভাগ চাষী তাদেরকে যাতে কোনোভাবেই তাদের জমি থেকে উচ্ছেদ না করা হয় তার জন্যই এই অপারেশনটা করা হয়, অর্থাৎ বর্গা বা ভাগ চাষীদের নাম নথিভুক্তকরণ এবং অধিকার রক্ষা, অপশন নাম্বার বি হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, চলেন স্যার পরেরটা যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 28, পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা সাধারণ কত বছরের মেয়াদে পদের দায়িত্ব সামলান? পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা সাধারণ কত বছরের মেয়াদে পদের দায়িত্বটাকে সামলান? পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা সাধারণ কত বছরের মেয়াদে পদের দায়িত্বটা সামলান?
4 বছর, 5 বছর, 6 বছর নাকি 3 বছর? 4 বছর, 5 বছর, 6 বছর নাকি 3 বছর? তো তাহলে বলেছে স্যার পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সাধারণত 5 বছর। 5 বছর থাকুন, তারপরে আবার ভোট করানো হবে, তারপর থাকলে থাকবেন, না হলে আর থাকবেন না। 29, গ্রাম পঞ্চায়েতের বার্ষিক বাজেট চূড়ান্ত অনুমোদনের জন্য কার কাছে পেশ করতে হয়? কার কাছে পেশ করতে হয়? ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েতের বার্ষিক বাজেট চূড়ান্ত অনুমোদনের জন্য গ্রাম সভা এবং পঞ্চায়েত সমিতি। অপশন নাম্বার এ হবে আমার সঠিক উত্তরটা। 30-এরটায় চলে আসি, গ্রামীণ ও শহরের ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে এবং যাতায়াতের সুবিধার্থে সবুজ সাথী প্রকল্পে কি বিতরণ করা হয়? ও স্যার, এটা তো খুবই ইজি হয়ে গেল না? অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, সাইকেল। ঠিক আছে, চলো। তো তাহলে আজকে আমরা গ্রামীণ জীবন এবং পল্লী উন্নয়ন সম্পর্কে 30টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করলাম। তার কটা ঠিক হলো আর সেটা কিন্তু আমাকে একটু কমেন্টের মধ্যে সকলে জানাবে। ঠিক আছে, আরেকটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যারা যারা পিএসসি মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছো, তোমরা জানো যে আগামী 20 তারিখের মধ্যেই ফর্ম ফিল আপের আমার লাস্ট ডেট। তো যারা করতে চাইছো এবং এখনো করোনি, চট জলদি করে নাও। আর পিএসসি মিসলেনিয়াসটাকে লক্ষ্য করে যারা পাখির চোখ করে এগিয়ে চলছো, তাদের জন্য কিন্তু আমাদের অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, মানে বিশেষ করে প্রিলিমসে তো আমাদের জিকে আর অঙ্কই আসে, আর অঙ্কের মধ্যে অ্যারিথমেটিক পোরশনটাকেই আমরা দেখতে পাই। তো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের প্রত্যেকটা টপিকের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ফাউন্ডেশন থিওরি, প্লাস তার সাথে বিগত বছরের প্রশ্ন, আপকামিং কি প্রশ্ন আসতে পারে, সবকিছু নিয়ে আলোচনা করার জন্য একটি লাইভ ব্যাচ হচ্ছে এটা। ব্যাচ আমাদের অ্যাপের মধ্যে অলরেডি চলে এসেছে। যারা যারা এখনো দেখোনি বা পারচেজ করতে চাইছো এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরিটাকে করে এমসিকিউ সলভ করতে চাইছো, তারা কিন্তু আজকেই একবার চেক আউট করে নাও। ঠিক আছে স্যার, পঞ্চায়েতের ব্যাচ সম্বন্ধে তো আমি তোমাদের আলোচনা করেই দিলাম। এছাড়াও বর্তমানে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপের মধ্যে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ চলছে 7.0, রেল ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন, আপার প্রাইমারি ফাউন্ডেশন, এএনএম জিএনএম ফাউন্ডেশন এবং ডব্লিউবিকেপি 2026 এর ফাউন্ডেশন ব্যাচটাও কিন্তু চলছে। ব্যাচ রিলেটেড বা অ্যাপ রিলেটেড যদি কারোর কোনো কোয়েরি থাকে, তাহলে এই নাম্বারে অবশ্যই একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও সকাল 10টা থেকে বিকেল 7টা পর্যন্ত, 9062160805 এই নাম্বারে। দ্য ওয়ে অফ সলিউশন এই টেলিগ্রাম চ্যানেলে কেউ জয়েন হতে ভুলবে না যে কোনো রকমের আপডেটের জন্য। আর দ্য ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি এন্ড টিডব্লিউএস স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু মনে করে এখনই তোমরা সকলে সাবস্ক্রাইব করে নাও, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, তার রিলেটেড নোটিফিকেশন, সেটা রিলেটেড ফ্রি ক্লাসেস, মক টেস্ট এবং তার রিলেটেড কোনো পেইড ব্যাচেস আসছে কিনা, তার জন্য কিন্তু সব ডিটেলস এর A to Z আমরা বলে থাকি এই তিনটি ইউটিউব চ্যানেলের মধ্যে। তো যারা যারা জয়েন করোনি, আজকে একবার এখনই তোমরা সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের এই পর্যন্তই। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।